আজকে এই বিতর্ক প্রতিযোগিতার যারা অংশগ্রহণ করছে, আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ। সমাজ গঠনের চর্চা এবং জ্ঞানের চর্চার যে বিকাশ, সেই বিকাশ চট্টগ্রাম থেকে সূচিত হবে। আমরা একটি যুক্তিভিত্তিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি। যুক্তি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে পরে যুক্তি তর্কের ভিত্তিতে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র প্রথমবারের মতো টেলিভিশন স্টুডিওর বাইরে দর্শক উপস্থিতিতে আয়োজন করেছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। আমরা সঠিক যুক্তি দেব, আমরা অন্ধ যুক্তি কখনো দেব না। তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা অবতীর্ণ হয়েছি এক যুগে যেখানে মানুষের তথ্য প্রযুক্তি দ্বারা নির্ভরশীল। দ্রুত বিচার হচ্ছে আপনি স্বল্প সময়ের মধ্যে বিচার কার্য সম্পাদন করেন। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলি আমাদের জন্য অপরিহার্য বিষয়। লাইসেন্সবিহীন গাড়ি চালানো একটা দণ্ডনীয় অপরাধ। একটি দেশের বিচার ব্যবস্থা যদি শক্তিশালী না হয় তাহলে সেখানে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। পানি দিলাম তুলো, পিঠে দিলাম কুলো, এবার যত পারিস তত দিলো। প্রশ্ন না করলে আপনি জানতে পারবেন না। খণ্ডকালীন শিক্ষকরাই হচ্ছে আমাদের পেশাদার বিশ্ববিদ্যালয়ের ভরসা। প্রযুক্তি খুবই একটা যে অত্যন্ত জরুরি জিনিস, এতে কোনোই সন্দেহ নেই। আজকের বিশ্ব জ্ঞানের বিশ্ব, সেখানে একই সঙ্গে রয়েছে প্রযুক্তি এবং একই সঙ্গে রয়েছে মানবিক বিজ্ঞান, মানবিক শিক্ষা, সাহিত্য সব। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত আন্তঃস্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করার জন্য। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র প্রথমবারের মতো টেলিভিশন স্টুডিওর বাইরে দর্শক উপস্থিতিতে আয়োজন করেছে আন্তঃস্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা, যাতে সারা দেশের 48টি স্কুল অংশগ্রহণ করে। বিতর্ক মানুষের চিন্তার নান্দনিকতা বৃদ্ধি করে। যুক্তি ও মেধা বিকাশে অন্যতম সহায়ক হলো বিতর্ক। বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থী তার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে পারে। প্রিয় সুধী, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এই বিষয়ের পক্ষে বলবেন বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে বলবেন কুষ্টিয়া জেলা স্কুল। পক্ষদলের তার্কিকরা হলেন তাসমিয়া তাবাসসুম, তুবা আহমেদ এবং আদিবা নাজনীন। বিপক্ষ দলের তার্কিকরা হলেন আনোয়ারুল ইসলাম অয়ন, সায়েম আহমেদ এবং আবিদ মাহমুদ। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন বিজয় বসাক বিপিএম বার, প্রাক্তন বিতার্কিক এবং উপপুলিশ কমিশনার উত্তর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, প্রাক্তন বিতার্কিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং কলিম সরোয়ার, ব্যুরো প্রধান বাংলাদেশ সংবাদ সংস্থা চট্টগ্রাম অফিস এবং প্রাক্তন সভাপতি চট্টগ্রাম প্রেস ক্লাব। এই প্রতিযোগিতায় মাননীয় সভাপতির আসন অলংকৃত করবেন আজম নাসির উদ্দিন, মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমি এখন আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মাবলী উপস্থাপন করছি।
প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য 4 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 3 মিনিট পরে সতর্কতা সংকেত এবং চতুর্থ মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তি খণ্ডন পর্বে প্রত্যেক দলের দলনেতা অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। আমি এখন মাননীয় সভাপতিকে আজকের এই বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আবার আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত আন্তঃস্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করার জন্য। আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হলো সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এই বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম এবং বিপক্ষে বক্তব্য উপস্থাপন করবেন কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া। আমি প্রথমেই গঠনমূলক বক্তব্যে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের বাংলাদেশ মহিলা বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের তাসনিয়া তাবাসসুমকে। উন্নয়নশীল বাংলাদেশের 21 শতাব্দীতে দাঁড়িয়ে আজকে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচালিত করা। আর এই বিষয়টিকে লক্ষ্য করে আজকে আমাদের বিষয় দাঁড়িয়েছে সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আমি এবং আমার দল এই পক্ষ অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং উপস্থিত সকলকে আমাকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। প্রথমে চলে আসি সংজ্ঞায়নে। সকল পর্যায়ে বলতে কি বুঝাচ্ছে? সকল পর্যায়ে বলতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যেসব ক্ষেত্র বিকাশে সাহায্য করবে বা ভূমিকা রাখে তাদের বোঝানো হচ্ছে, যেমন কৃষি ও গবাদি পশু পালন, তথ্য প্রযুক্তি, শিল্পক্ষেত্র তথা কুটির শিল্প, হস্তশিল্প ইত্যাদি শিল্পকে বোঝানো হচ্ছে। উদ্যোক্তা বলতে একজন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টিকে বোঝানো হচ্ছে যারা কোনো চাকরি কিংবা কারোর অধীনস্থ না থেকে বরং নিজে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের চেষ্টা বা পরিচালনা করে থাকে। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক মানদণ্ড তথা জিডিপি, জিএনপি ইত্যাদি বৃদ্ধি ও বিকাশ, একই সাথে দেশের প্রত্যেক মানুষের কর্মসংস্থান লাভের মাধ্যমে দেশের মানুষের স্বাবলম্বিতা অর্জন। আর সম্ভব বলতে বোঝানো হচ্ছে যা করা যায়। মাননীয় সভাপতি, আজকে আমরা যে ক্ষেত্রের উপর ভিত্তি করে আমাদের বিতর্ককে এগিয়ে নিয়ে যাব তা হলো সকল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব হ্রাস ও বিনিয়োগ বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আমি আমার ক্ষেত্রটিকে যে বিষয়গুলোর মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবো তা হলো, প্রথমে আসি উদ্যোক্তা তৈরির মাধ্যমে বাংলাদেশের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, এর ফলে আমাদের বেকারত্ব হ্রাস পাবে। আমাদের বর্তমানে বাংলাদেশের কর্মক্ষম বেকার লোকের সংখ্যা হলো 26,31,000। এরা কোনো কাজের সুযোগ পাচ্ছে না, কারণ বাংলাদেশে যথেষ্ট কর্মসংস্থান নেই। এই ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি ইউসুফ মাহবুবুল ইসলামের মতে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি একটি চাকরি করে থাকে তাহলে বছরের শেষে সে রেভিনিউতে হয়তো 10,000 টাকা অবদান রাখতে পারবে, কিন্তু সে যদি একজন উদ্যোক্তা হতো তাহলে সে 10 জনকে চাকরি দিয়ে সে 1 লাখের মতো অবদান রাখতে পারতো। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমাদের তারা উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তারা শুধু চাকরি নয় বরং অন্যদিকেও চাকরি দিয়ে তারা বেশি পরিমাণ অবদান রাখতে পারে। দ্বিতীয়ত মাননীয় সভাপতি লক্ষ্য করুন, উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের বিনিয়োগটা বৃদ্ধি পাবে, এর ফলে আমাদের দেশের অভ্যন্তরীণ যে উৎপাদন তাও বৃদ্ধি পাবে এবং আমরা বিদেশে রপ্তানি করতে পারবো এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এই ক্ষেত্রে আগে যেখানে বাজেটে 40% বিদেশ নির্ভর ছিল, বর্তমানে তা এসে দাঁড়িয়েছে 2%। অর্থাৎ এখানে আমাদের নিজেদের দেশে যখন আমাদের বিনিয়োগটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের বিদেশ নির্ভর হতে হচ্ছে না, আমরা এখন নিজেরা উৎপাদন করে বাইরের দেশে তা বিতরণ করতে পারছি এবং বৈদেশিক মুদ্রা রপ্তানি করতে পারছি। এতে জরিপে দেখা যায় পৃথিবীর 4টি বিশেষ উদ্যোগের মধ্যে বাংলাদেশি 2 তরুণের ব্যাকপ্যাক নামে একটি অ্যাপ সারা বিশ্বে ওষুধ বিতরণের মাধ্যমে প্রশংসা লাভ করেছেন। এই ক্ষেত্রে তারা শুধুমাত্র প্রশংসা নয় বরং আমাদের একই সাথে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং অনেক মানুষের কর্মসংস্থান কিন্তু সৃষ্টি করে দিচ্ছে। এছাড়া আমাদের সর্বদা তৃতীয়ত লক্ষ্য করুন, আজকে আমরা যখন এসে আমরা নিজেদের একটি কর্মসংস্থান সৃষ্টি করছি তখন আমরা শুধুমাত্র একটি ঘরে বসে আমরা কিন্তু এই কাজটাকে পরিচালনা করতে পারছি। আজকে অনেকে অনলাইন বিজনেসের মাধ্যমেও কিন্তু আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। বর্তমান সময়ে এসে দেখা যায় প্রায় 2009 সালে যেখানে 20% নারী ব্যবসায় সম্পৃক্ত ছিলেন, 2017 সালে এসে তার 26% নারী ব্যবসায় সম্পৃক্ত হয়েছে এবং তার বেশিরভাগই কিন্তু হয়েছে তথ্য প্রযুক্তি এবং কৃষি ক্ষেত্রে, এবং এদের প্রায় সকলেরই নিজস্ব একটি ব্যবসা রয়েছে এবং নিজস্ব উদ্যোগে তারা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। তার উদাহরণ হলো বিবি রাসেল কিংবা পাঠানের মতো উদাহরণগুলো। এই ক্ষেত্রে তারা শুধুমাত্র আজকে তারা নিজেরা কাজের মাধ্যমে না, আজকে তারা 500 জন কর্মীকে কাজের দিচ্ছে, কাজের সুযোগ দিচ্ছে এবং তারা প্রায় 100 মিলিয়নের মতো তারা আজকে আয় করছে বাৎসরিক। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে নারীরা আজকে যারা কাজ করে যাচ্ছে তারা তাদের অবদান আজকে অর্থনীতিতে 108 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যেখানে পুরুষের অবদান 2% কমলেও তারা কিন্তু আজকে কৃষি ক্ষেত্রে পশুপালন কিংবা খামার উৎপাদনের
মাধ্যমে ইত্যাদি কাজ করে আমাদের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের আজকে মূল লক্ষ্য শুধুমাত্র চাকরি করবো না, বরং অন্যকে চাকরি দেবো। অর্থাৎ আমরা যদি আজকে শুধুমাত্র নিজেদের কথা চিন্তা না করে আমাদের যে দেশের সাংস্কৃতিগত অর্জন করতে হয় কিংবা সাংস্কৃতিগতভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে শুধুমাত্র আমাদের অন্যান্য পদক্ষেপগুলো প্রয়োজন, কিন্তু তার আগে প্রয়োজন আমাদের উদ্যোক্তা হয় এবং দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। ধন্যবাদ। এখন বিপক্ষে বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের অর্থাৎ কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়ার প্রথম বক্তা আনোয়ারুল ইসলাম অয়ন। আমার দেশের একটি শিশুকে যখন ৬৭,২৩৩ টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করতে হচ্ছে আজ বাংলাদেশে, এবং আমার দেশের মোট ঋণ খেলাপিদের ঋণের পরিমাণ যখন ১,৩১,০০০ কোটি টাকা, ঠিক সেই প্রেক্ষাপটে আজকে আমাদের বিতর্কের মঞ্চে বিতর্কের বিষয় নির্ধারণ করেছে সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। মাননীয় সভাপতি তীব্রভাবে বিরোধিতা করছি। মাননীয় সভাপতিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজকে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা কর্তৃক বিষয়টি যে সংজ্ঞান করা হয়েছে আজকে বিতর্কের স্বার্থে, তা আমি আরেকটু বিস্তৃত করতে চাচ্ছি। মাননীয় সভাপতি, তারা আজকে সকল পর্যায়ে বলতে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা পালন করা, কৃষি শিল্প, এরকম কয়েকটি মুষ্টিমেয় খাত বোঝালেন, কিন্তু আজকে সকল পর্যায়ে বলতে আমাদের বিষয় কি বুঝিয়েছে? বাংলাদেশের অর্থনীতির যে 15টি খাত রয়েছে, সেই 15টি খাতকে একসাথে আমরা সকল পর্যায়ে বলবো। মানুষ এর পরবর্তীতে আসি, তারা যে উদ্যোক্তা বললেন, যারা কোনো চাকরি না করে নিজে নিজে কোনো উদ্যোগ গ্রহণ করে, কিন্তু আজকে একজন উদ্যোক্তার আসল সংজ্ঞাটা আমাদের কিভাবে আসে? যারা স্ব উন্নয়নের লক্ষ্যে মেধা ও ইচ্ছা শক্তির দ্বারা যে ব্যক্তি পারিপার্শ্বিক পরিবেশ এবং সরকার থেকে সর্বোচ্চ সুবিধা নিয়ে সম্ভাবনাময় কোনো ব্যবসা চিন্তা করি এবং সেই ব্যবসার সর্বোচ্চ ঝুঁকি মোকাবেলার চিন্তা গ্রহণ করে, ঠিক তাকে আমরা উদ্যোক্তা বলবো। মানুষ শক্তি। এরপরে আজকে আমাদের বিতর্কের বিষয় উদ্যোক্তা তৈরি, একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রবঞ্চ। সেই উদ্যোক্তা তৈরি কি? একটি দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে যখন কোনো ব্যক্তিকে কোনো উদ্যোগ গ্রহণে আমরা স্বাবলম্বী করব, সেটাকে আজকে হচ্ছে উদ্যোক্তা তৈরি। মানুষ এর পরবর্তী আসে অর্থনৈতিক উন্নয়ন। বিপক্ষ দল বললেন জিডিপি বা জিএনপির প্রবৃদ্ধির মান বৃদ্ধি পাওয়ার অর্থনৈতিক উন্নয়ন, কিন্তু মানুষ আমরা সমাজবিজ্ঞান থেকে স্পষ্ট পাই যে কোনো দেশের জাতীয় আয়ের সুষম বন্টনের মাধ্যমে পুঁজিবাদকে নিয়ন্ত্রণ করে জনগণের অর্থনৈতিক স্বাবলম্বিতাই হচ্ছে প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন। অর্থাৎ আমার জিডিপির মান বাড়লো, কিন্তু এখানে আমার দ্রব্যমূল্যেরও মূল্যস্ফীতি করলো, সেটা কিন্তু আমার জীবন মানের উন্নয়ন হবে না। মানুষ আজকে তাদের দলের প্রথম বক্তা খুব সুন্দরভাবে তাদের দলের যে অবস্থান প্রমাণ করলেন, তাদের থেকে একটা জিনিস বোঝা যায় যে উদ্যোক্তা তৈরি হলে দেশের নানা রকম সুবিধা হবে, কিন্তু আজকে আমাদের বিতর্কের বিষয় ওইটা না। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব কি সম্ভব না। মানুষ প্রথমে বলতে চাই, আমাদের দেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। বর্তমান বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরি কখনোই সম্ভব হতে পারে না। মানুষ সভাপতি, আজকে লক্ষ্য করুন যেসব উন্নত অর্থনৈতিক কাতারের দেশগুলো আছে, প্রত্যেকটাই কিন্তু যেমন সিঙ্গাপুর চিকিৎসা খাত, এরকম নির্দিষ্ট একটি ক্ষেত্রে তারা উদ্যোক্তা তৈরির মাধ্যমে কিন্তু আজকে এই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব করেছে। মানুষ সভাপতি, আজকে আমাদের দল থেকে আমরা 3টি দিক থেকে প্রমাণ করে দিয়ে যাব যে কেন সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বর্তমান সময়ে হবে না। মাননীয় সভাপতি, আজকে সকল পর্যায়ে সফল উদ্যোক্তা তৈরি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে সম্ভব হবে না। দ্বিতীয়ত, যদি সম্ভব হয় বা কিছুকাল পরে তার অবশ্যই ধস নামবে, এবং তৃতীয়ত, যারা সফল হতে পারবে না তাদের ফলে আমাদের যে অর্থনৈতিক মেরুদণ্ড এত পরিমাণ ভেঙে পড়বে, যার ফলে তার থেকে পুনর্নির্মাণ করা কখনো সম্ভব না। মাননীয় সভাপতি, আজকে কেন সফল উদ্যোক্তা তৈরি সম্ভব নয় সেই দিকে আসি। আজকে আমাদের যে পর্যাপ্ত অবকাঠামোগত উন্নয়ন, আমরা একটি উন্নয়নশীল রাষ্ট্র, কিন্তু সকল পর্যায়ে বারবার যেটি মনে করে দিয়ে যাচ্ছি, আমরা যদি সকল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি করতে চাই, তাদের জন্য দরকার আমাদের পর্যাপ্ত অবকাঠামো, কিন্তু সে আমাদের বর্তমান বাংলাদেশে সেই পর্যাপ্ত অবকাঠামো নেই। এর পরবর্তীতে আসে প্রযুক্তির আগ্রাসনের সাথে অভিযোজনের অভাব, এছাড়াও ঋণ সুবিধা। আজকে যদি আমরা মাঝারি থেকে ক্ষুদ্র থেকে বৃহৎ শিল্প, প্রতিটা শিল্প ক্ষেত্রে আমরা যদি প্রতিটা শিল্প খাতে প্রচুর পরিমাণ ঋণ নিতে চাই, বাংলাদেশ এত অর্থ পাবে কোথায়? কারণ বাংলাদেশে আজকে বৈদেশিক ঋণের পরিমাণই যেখানে আজকে হাজার হাজার কোটি টাকা। পরবর্তীতে মাননীয় সভাপতি, আমাদের দলের আরো কিছু মূল ভিত্তি যেগুলো রয়েছে, কেন ক্ষণস্থায়ী হবে? আজকে আন্তঃ উদ্যোক্তার প্রতিযোগিতা সৃষ্টি হবে। মাননীয় সভাপতি, একটি দেশ উদ্যোক্তা সৃষ্টির পরিবেশ সৃষ্টি করতে পারে, কিন্তু কোনো মানুষকে, কারণ উদ্যোক্তা একটি মনস্তাত্ত্বিক বিষয়, কোনো মানুষকে উদ্যোক্তা বানাতে পারে না। অর্থাৎ যখন সে পরিবেশ সৃষ্টি করবে, তখন কিন্তু একজন উদ্যোক্তার বদলে 100 জন উদ্যোক্তা তৈরি হবে, এবং সেই 100 জন উদ্যোক্তার ফলে কিন্তু আন্তঃ উদ্যোক্তা প্রতিযোগিতা
প্রতিযোগিতা সৃষ্টি হবে, তার ফলে কিন্তু পরবর্তীতে অর্থনৈতিক ধস নামবে। তাই মাননীয় সভাপতি, আজকে আমাদের দল থেকে আমরা এই তিনটি দিক থেকে সুন্দরভাবে প্রমাণ করে দিয়ে যাব যে বর্তমান বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হলে উন্নয়ন হবে, কিন্তু যদি আমরা সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির কাজ করি কখনোই আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের দ্বিতীয় বক্তা তুবা আহমেদকে আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বর্তমানে উন্নয়নশীল বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে যখন আমাদের দেশকে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমাদের বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। মাননীয় সভাপতিকে অসংখ্য ধন্যবাদ আজকে এই বিশাল মঞ্চে আমাকে আমার বক্তব্য উপস্থাপন করার সুযোগ প্রদানের জন্য। আজকে প্রতিপক্ষ দলের বক্তব্য থেকে যা বোঝা যাচ্ছে তারা আসলে খুব বেশি চাচ্ছে আমাদের ঋণের বোঝাটা কমাতে এবং সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে নাকি তা নাকি সম্ভব হবে না। কিন্তু মাননীয় সভাপতি আজকে তাদের জ্ঞাতার্থে এটি জানিয়ে দিই যে অর্থনীতির যে 15টি খাত আছে সেই 15টির মধ্যে শিল্প, পরিবহন, বাণিজ্য, কৃষি ইত্যাদি সকল পর্যায়ে আজকে আমরা উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবো। এবং মাননীয় সভাপতি আজকে আমি আমার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাচ্ছি তা কিভাবে সম্ভব হবে। আজকে যখন আমরা অর্থনীতির সকল পর্যায়ে কিছু দিক বিশ্লেষণ করি সেখানে উঠে আসে কৃষি এবং গবাদি পশু। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে যখন আমাদের দেশে অসংখ্য বেকার যুবক পড়ে রয়েছে, তারা যখন কোনো কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আজকে আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য পরিবেশ গঠন করবো এবং আজকে আমরা উদ্যোক্তা তৈরির মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান দিব আজকে, এবং একজন সফল উদ্যোক্তাই পারবে 1000 জন বেকার যুবককে কর্মসংস্থান দিতে, তখন মানুষ সঙ্গে আজকে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নটা সম্ভব। মানুষ সঙ্গে আজকে বাংলাদেশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ উদাহরণ তা হচ্ছে পাঠাও। আজকে পাঠাওয়ের যে প্রতিষ্ঠাতা ছিল সে কিন্তু নর্থ সাউথ থেকে সবেমাত্র মার্কেটিং এ MBA করেছিল এবং সে বের হওয়ার পরই পাঠাওয়ের মতো একটি প্রতিষ্ঠান সে গড়ে তুলেছে এবং বর্তমানে সেই পাঠাওয়ে 500-এর অধিক বেকার যুবক আর 500-এর অধিক যুবক সেখানে কর্মরত আছে এবং বর্তমানে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে সেটা নেপালে পর্যন্ত তাদের সুবিধা প্রদান করছে। মানুষের সাথে উদাহরণস্বরূপ আমরা আরো দেখতে পারি আমাদের আর্কিটেকচার একজন মহিলা, একজন নারী, তিনি 6 ইয়ার্স স্টোরি নামে একটি অনলাইন বিজনেস শুরু করেছিল, যেখানে তিনি আর্কিটেকচার হওয়া সত্ত্বেও তিনি আসলে প্রধানত গয়নার ডিজাইন করতো এবং বর্তমানে তিনি তার আর্কিটেকচারের যে কর্মক্ষেত্র সেটা বাদ দিয়ে তিনি পুরোপুরি এদিকে নিয়োজিত হয়েছেন এবং তার সেই কর্মসংস্থান আজকে শতাধিক নারী নিয়োজিত আছেন যারা প্রতিনিয়ত গয়নার ডিজাইন করছে এবং পুরো বাংলাদেশে তারা সরবরাহ করছে। মানুষ সবাই লক্ষ্য করুন, আজকে আমরা কেন উদ্যোক্তা তৈরি করার কথা বলছি, কারণ বর্তমানে আমাদের দেশে প্রধান যে সমস্যা তা হচ্ছে কোনো কর্মসংস্থান নেই এবং আমরা যদি আমাদের বৈদেশিক ঋণের বোঝাটা কমাতে চাই, আমরা যদি আমাদের দেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা সম্ভব করতে চাই, আমাদেরকে অতি দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই লং টার্ম একটা প্রসেসে না গিয়ে আজকে যদি আমরা দীর্ঘমেয়াদী ঋণের যে প্রসেসটা সেটাতে না গিয়ে আমরা যদি উদ্যোক্তা গ্রহণের পরিকল্পনাটা নিই এবং উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নিই এবং অনেক বেশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের দেশের যে কর্মসংস্থানের ঘাটতি সেটা পূরণ করতে পারি, তাহলে আজকে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নটা সম্ভব। কিভাবে মাননীয় সভাপতি তার লক্ষ্য করুন, আজকে আমাদের যে SME বা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ রয়েছে সেখানে কিন্তু জিডিপিতে তার অবদান 25 থেকে 30% এবং এটাকে আমরা কোনোভাবে অদেখা করতে পারবো না, কেননা আজকে এর মাধ্যমে আমাদের প্রচুর উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং উদ্যোক্তারা অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। মানুষের সাথে লক্ষ্য করুন, আজকে তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, এই স্লোগানকে সামনে রেখে আগ্রহী উদ্যোক্তাদের লক্ষ্য হচ্ছে আমরা চাকরি করবো না, আমরা চাকরি দেবো। অর্থাৎ মানুষের সাথে বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে আমরা যদি এই স্লোগানকে সামনে রাখি তাহলে অবশ্যই আমাদের উন্নয়ন সম্ভব হবে। আজকে 2030 সালের মধ্যে 3 কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে 2 বছরের জন্য উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মানুষের সাথে লক্ষ্য করুন, আজকে বিপক্ষ দল থেকে প্রধান যে যুক্তি উঠে এসেছিল তা হচ্ছে যে আমাদের বর্তমান বাংলাদেশে অনেক বেশি ঋণের বোঝা এবং সকল পর্যায়ে আমরা উদ্যোক্তা সৃষ্টি করতে পারবো না, কিন্তু মানুষের সাথে আজকে বাংলাদেশ ব্যাংক সহ 32টা ব্যাংক নতুন উদ্যোক্তাদের 10 লক্ষ পর্যন্ত ঋণ দেওয়ার প্রকল্প গ্রহণ করেছে এবং এর ফলে আজকে উদ্যোক্তাদের যে অর্থনৈতিক যে রিস্কটা ছিল সেইটাকে কাটিয়ে উঠতে পারছে এবং মানুষের সাথে আমরা সকলেই জানি নো রিস্ক নো গেইন। অর্থাৎ আজকে যদি আমরা একটু একটা রিস্কের ভয়ে আমরা এত বড় একটা পরিকল্পনাকে বাদ দিয়ে অর্থাৎ আমাদের 200 জনের মধ্যে 180 জন তো আমাদের উদ্যোক্তা সফল হয়ে উঠে আসতে পারে, এই জিনিসটাকেও যদি আমরা অদেখা করে দিই তাহলে আজকে কোনোভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। আজকে প্রতিপক্ষ দলে অবশ্যই দেখেই যাওয়ার দরকার ছিল সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরি না করে তাহলে কিভাবে আসলে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নটা সম্ভব করবে, যা তারা দেখিয়ে দিয়ে জানি। অর্থাৎ মানুষের সাথে বোঝা যায় আজকে আমরা সকল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমাদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব করতে পারবো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বসি সকল। এখন আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের অর্থাৎ কুষ্টিয়া জেলা স্কুলের কুষ্টিয়ার
দ্বিতীয় বক্তা সাইমা আহমেদকে। মাননীয় সভাপতি, স্কুল জীবনের শেষ বিতর্কটি করছি। অনেকটা হাসি পেয়েছি, মজা পেয়েছি, সেই সাথে পেয়েছি একরাশ বুক ধরা দুঃখ। কেন পেয়েছি মাননীয় সভাপতি বলছি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন তারা নাকি আজকে 10 লক্ষ পরিমাণ ঋণ দিচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা বৃহৎ উদ্যোক্তাদের। কিন্তু মাননীয় সভাপতি, সেই ঋণ যখন নিয়ে বছরের পর বছর যখন ঋণ খেলাপির বোঝা নিয়ে বাংলাদেশ আজ উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটির কোনো কথা মাননীয় সভাপতি আজকে তারা বলে গেলেন না। মাননীয় সভাপতি, ঠিক এমন একটি প্রেক্ষাপট নিয়ে আজকে বিতর্কের মঞ্চে দাঁড়িয়েছি। আজকে বিতর্কের জায়গাকে আমরা 3টি জায়গা থেকে পরিষ্কার করব। কেন মাননীয় সভাপতি সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। মাননীয় সভাপতি, তাদের দল থেকে এই বিষয়টা আজকে পরিষ্কার আসছে না তারা সকল পর্যায়ের সংজ্ঞায়নটি আসলে কি দিয়েছেন। মাননীয় সভাপতি, আমরা সকল পর্যায়ের সংজ্ঞায়নটি এটি বুঝিয়েছি বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয় যেই 15টি খাত রয়েছে, এইখানে এই 15টি খাতের মধ্যে আপনি বেশ কিছু খাতকে আজকে বিশেষায়িত করেন এবং সেই সকল পর্যায়ে সেই খাতটি বিশেষায়িত করার মাধ্যমে আপনি অর্থনৈতিক উন্নয়ন করেন। মাননীয় সভাপতি, দেখেন আমরা আজকে 3টি পর্যায়ে কি দেখিয়েছি। এক, প্রথমত সকল পর্যায়ে সফল উদ্যোক্তা তৈরি করা সম্ভব না। দ্বিতীয়ত, যদি সম্ভব হয় তবে তা ক্ষণস্থায়ী হবে এবং কিছুকাল পরে তার ব্যাপক ধস নামবে। তৃতীয়ত মাননীয় সভাপতি, যারা সফল হতে পারবে না তাদের অর্থনৈতিক অবস্থা এমন হয়ে দাঁড়াবে যার পুনর্নির্মাণ দুঃসাধ্য। মাননীয় সভাপতি, কিভাবে দেখুন। মাননীয় সভাপতি, আমার বাসার সামনে একজন ঝালমুড়ি বিক্রেতা ঝাল মুড়ি বিক্রি করতো। এখন প্রশ্ন হচ্ছে মাননীয় সভাপতি, তিনি কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা ছিলেন। এখন তার যে প্রযুক্তিগুলো অর্থাৎ প্রাণ কোম্পানি যখন আসলো, সে যখন ঝালমুড়ির প্যাকেট বের করে যখন 1 টাকা করে বিক্রি করতে লাগলো, সেই ক্ষুদ্র উদ্যোক্তা মাননীয় সভাপতি তখন কিন্তু তার যে ঋণ ব্যয় বোঝা নিয়ে মাননীয় সভাপতি একটা ব্যবসা শুরু করেছিল। সেটি কিন্তু প্রযুক্তির যে অগ্রাসন রয়েছে বা তার সাথে যে অভিযোজনের যে অভাব, সেই কারণে মাননীয় সভাপতি তার কিন্তু অর্থনৈতিক ধসটা নেমেছিল। মাননীয় সভাপতি, আজকে আমরা অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা ঠিক মাননীয় সভাপতি তৃণমূল পর্যায়ের মানুষ থেকে উচ্চপদস্থ মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক উন্নয়নকে মাননীয় সভাপতি আমরা বুঝিয়ে দিয়েছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে স্বদেশী আন্দোলনের ডাক মাননীয় সভাপতি অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, বীর সাভারকর কিংবা লালা রাজপথ রায় কেন নিয়েছিল। মাননীয় সভাপতি, স্বদেশী আন্দোলনের সময় 2টি অর্থনীতি আজকে প্রচলন ছিল, ইংরেজ অর্থনীতি এবং দেশীয় শিল্প অর্থনীতি। তারা মাননীয় সভাপতি এই দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য অর্থাৎ এই যে সফল উদ্যোক্তা মাননীয় সভাপতি তৈরি করার জন্য, তারা দেশের অর্থনৈতিক উন্নয়নটাকে সম্ভবপর করার জন্য তারা কিন্তু সেই অর্থনীতি অর্থাৎ দেশীয় শিল্প অর্থনীতিকে মাননীয় সভাপতি আজকে করেছিল। তারা কিন্তু সকল পর্যায়ে আজকে উদ্যোক্তা তৈরি করেনি, বরং তারা মাননীয় সভাপতি দেশীয় শিল্প অর্থনীতিকে তারা আজকে গুরুত্ব দিয়েছিল। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে তারা মাননীয় সভাপতি অনেক ঋণের কথা বলেন। হ্যাঁ মাননীয় সভাপতি, তারা 10 লক্ষ টাকা ঋণ দিতে পারে, কিন্তু মাননীয় সভাপতি আমি তথ্য দেখাচ্ছি আজকে 2,30,658 জনের কাছে 1,31,000 কোটি টাকার বেশি পাওয়া যাবে মাননীয় সভাপতি, যা উন্নয়ন বাজেটের 73% মাননীয় সভাপতি। এত বড় ঋণ খেলাপির সংখ্যা নিয়ে মাননীয় সভাপতি আপনি দিনের পর দিন ঋণ খেলাপির পরিমাণ বাড়িয়ে আজকে দেশের অর্থনীতিকে আপনি বাড়াচ্ছেন না, উন্নয়ন করছেন না, বরং সেই উন্নয়নে মাননীয় সভাপতি আপনি বাধা সৃষ্টি করছেন। মাননীয় সভাপতি, আমাদেরও কথা উদ্যোক্তা তৈরি হয়, কিন্তু মাননীয় সভাপতি সেটি সকল পর্যায়ে এই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সেটি সম্ভব নয় মাননীয় সভাপতি, বরং আমরা বিশেষ কিছু খাতকে বিশেষায়িত করে সেখানে বিনিয়োগের মাধ্যমে মাননীয় সভাপতি আমরা সহজে তারা যে সমস্যাটি দেখিয়েছে বেকারত্ব, হ্যাঁ মাননীয় সভাপতি আমিও চাই আজ বাংলাদেশ থেকে বেকারত্ব কমুক এবং মাননীয় সভাপতি আমাদের জায়গা থেকে আজকে মাননীয় সভাপতি আমরা তাদের সমস্যার সমাধানকেও করতে পারবো। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে সকল পর্যায়ে যদি আমরা উদ্যোক্তা তৈরি করি মাননীয় সভাপতি, আমাদের যে পর্যায়ে 2টি সমস্যা ছিল যে আমরা আজকে মাননীয় সভাপতি উন্নয়ন করতে পারবো না এবং মাননীয় সভাপতি ক্ষণস্থায়ী হবে, অর্থাৎ মাননীয় সভাপতি আমি যে উন্নয়নটা করতে পারছি মাননীয় সভাপতি সেটা আজকে ক্ষণস্থায়ী হবে। দ্বিতীয়ত, আজকে মাননীয় সভাপতি যারা সফল মাননীয় সভাপতি হতে পারলো না তাদের যে অর্থনৈতিক যে মেরুদণ্ড মাননীয় সভাপতি সেটা আজকে ভেবে করছে। মাননীয় সভাপতি কিভাবে দেখুন আজকে মাননীয় সভাপতি একজন মানুষ হচ্ছে পেয়ারা চাষ করছে, এখন কথা হচ্ছে মাননীয় সভাপতি কি মাননীয় সভাপতি আজকে তাঁতের শাড়ি বুনছে। এখন এটি যখন বিদেশি উদ্যোক্তারা কিংবা আজকে বিদেশি ব্র্যান্ডের সাথে আজকে প্রতিযোগিতা করতে যাচ্ছে, তখন তাদের মধ্যে মাননীয় সভাপতি এই যে প্রযুক্তির অনগ্রসরতার কারণে মাননীয় সভাপতি তারা আজকে পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ এত বড় বড় উদ্যোক্তা হওয়ার মাধ্যমে মাননীয় সভাপতি আজকে তারা উন্নয়ন করতে পারছে না। শেষ পর্যন্ত বলতে চাই আজকে সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় এবং সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের 3য় বক্তা ও দলনেতা আদিবা নাসরিনকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, উপস্থিত সকলকে আজকে আমাকে এই মহান মঞ্চে বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য। আজকে এই মঞ্চ উত্থাপিত বিষয়টি হচ্ছে সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। মাননীয় সভাপতি তথ্য অবস্থান করেছে।
ধন্যবাদ। এখন আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের তৃতীয় বক্তা দলনেতা আবিদ মাহমুদকে। আসলে মাননীয় সভাপতি হাসি পাচ্ছে, কেননা আমরা আজকে অর্থনৈতিক বিষয়ে বিতর্ক করতে আসছি, এখানে এক ইজিকাল টু এক এইটা প্রমাণ করতে আসি নাই। দেখেন, বাংলাদেশের অর্থনীতি বা বিশ্ব অর্থনীতি একটা বড় ধরনের বিষয়। আপনি যখন দেখবেন যে তারা আসলে যে ঋণ খেলাপির কথা বলছেন, যে তারা দলের প্রথম বক্তায় আসলেন যে আজকের বিশ্বটা হচ্ছে 21 শতকের, যেখানে বাংলাদেশ কিনা ওপেন মার্কেট ইকোনমি বা ব্লু ইকোনমি নির্ভর, এবং যখন এই ব্লু ইকোনমির সাথে দেশে কোনো সর্বপর্যায়ে আপনি উদ্যোক্তা তৈরি করতে যাবেন, তখন আপনাকে বিদেশি ব্র্যান্ডের সাথে আপনাকে তুলনা করতে হবে এবং তাদের সাথে প্রতিযোগিতা করতে হবে। মাননীয় সভাপতি পাঠাওয়ের কথা বলেছিলেন, পাঠাওয়ের সাথে সাথে আরো 19টি দেশীয় প্রতিষ্ঠান গঠন হয়েছিল, কিন্তু মাননীয় সভাপতি শুধুমাত্র পাঠাওয়ের যে প্রধান ছিলেন তার মূলধন থাকার কারণে সে উবারের সাথে 5 বছর ধরে প্রতিযোগিতা করার পর গঠন করতে পেরেছিল। কিন্তু মাননীয় সভাপতি সেই যে 19টা প্রতিষ্ঠান আজকে 19 গুণ 50 জন যে গঠন হয়েছিল মাননীয় সভাপতি, তারা যে চাকরি করছিল, তারা যখন চাকরি হারালেন, প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে তাদের যে বাংলাদেশ কোনো পুনর্গঠন করতে পারেনি, এই বিষয়টা মানুষের বিপক্ষ দলের কাছ থেকে আসে নাই। মাননীয় সভাপতি শুধুমাত্র বিতর্কটাকে এক পেশে তারা করে নিয়ে যাচ্ছেন, তারা নারী উদ্যোক্তার কথা বলছেন, কিন্তু মাননীয় সভাপতি তারা দেখিয়ে যান বাংলাদেশ আজকে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক বা সেই গ্রামীণ ব্যাংক কি উদ্যোগ গ্রহণ করেছে, যে গাড়ি কিনা 2টা গরু পুষত, আজ তার ভাইরাসের কারণে সেই গরুটা মারা গিয়েছে, সেই 2টা ছাগল মারা গিয়েছে। মাননীয় সভাপতি আজ প্রান্তীয় পর্যায় থেকে এই টিভি রুমের ভিতরে থেকে তারা কখনো ওই দুস্থ নারী করতে পারবে না, মানুষ সত্যি দুস্থ নারীর কথা চিন্তা করতে পারবেন না। আজকে যখন মানুষ সত্যি ফ্রান্সের যে হচ্ছে একটা ইনসান পত্রিকা, তারা যখন এবং তাদের যে সংস্থাটা বাংলাদেশে কাজ করা শুরু করলো, অভিজিতের একটা বক্তব্য রয়েছে, তিনি বলেছেন বিশ্বের সর্বশেষ যে নোবেলবিদ অর্থনীতিতে, তিনি বলেছেন যে দেখেন, আপনি যদি একটা পরিবারকে শুধুমাত্র 2টা গরু দেন, তাহলে কিন্তু সেই পরিবারের দরিদ্রতা আপনি দূর করতে পারবেন না। কেন করতে পারবেন না? কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের যে মূলধন, তাকে সেই 2টা গরুর পিছনে 1 বছর সেই গরুকে খাওয়ানো, সেই গরুর ওষুধপত্র দেওয়া, সবকিছুর ব্যবস্থা করে দিতে হবে। এবং যদি আপনি সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরি করতে পারেন, এই বেসিকটা, এই ঋণটা আপনি কখনো তাকে দিতে পারবেন না। মাননীয় সভাপতি আজকে পর্তুগাল কিংবা স্পেন কিভাবে তাদের অর্থনীতি ধ্বংস করেছে, ঠিক তখন যারা ব্লু ইকোনমি নির্ভর হয়ে কোনো অর্থনৈতিক আইন পাস না করে এবং বৈদেশিক হচ্ছে যে ব্লু ইকোনমি রয়েছে বা যে ওপেন মার্কেট ইকোনমি রয়েছে, তাদেরকে যে নিয়ন্ত্রণের ব্যবস্থা না করে তখন তারা দেশে হচ্ছে উদ্যোক্তা তৈরি করার সৃষ্টি করে, তখন মাননীয় সভাপতি সেই উদ্যোক্তারা ওই বৈদেশিক কোনো প্রতিষ্ঠান বা হচ্ছে বৈদেশিক যে কারখানাগুলো রয়েছে তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারে ধ্বংস হয়ে যায়, এবং তারা আস্তে আস্তে বৈদেশিক ঋণ এত পরিমাণ হয়ে যায় যে স্পেন এবং পর্তুগালের অর্থনীতি ধস নামে। মাননীয় সভাপতি দেখুন আজকে সিঙ্গাপুর তাদের কিভাবে উন্নতি করছে। সিঙ্গাপুর কি করছে? সিঙ্গাপুর একটা অর্থনৈতিক ইকোনমিক পলিসি নির্ধারণ করছে, এবং সেই অর্থনৈতিক পলিসি কিন্তু বাংলাদেশে এখনো নাই। এবং এই জন্য আমরা বলছি যে আপনাকে একটা ক্ষেত্রে উদ্যোক্তা তৈরি করে সেখানকার লাভটা দিয়ে আপনাকে আরো 20টা ক্ষেত্রে কাজ করতে হবে। আপনি কখনো তারা আসলে অর্থনৈতিক যে উন্নয়নটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সাময়িক অর্থনৈতিক উন্নয়ন, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন বলতে সেটা বোঝায় না, একটি টেকসই উন্নয়নের মাধ্যমে আপনাকে বাংলাদেশ অর্থনীতি নিয়ে যাবে। খুব মজার একটা বিষয় দেখেন যে আসলে অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে উদ্যোক্তা সৃষ্টি মানে হচ্ছে আপনার পুঁজিতন্ত্রকে আপনি প্রতিষ্ঠা করা। কেননা উদ্যোক্তা হলে কি হয়, সরকারি প্রতিষ্ঠানগুলো আসলে আস্তে আস্তে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে চলে যায় এবং সেটা আসলে পুঁজিবাদকে সৃষ্টি করে। এখন কথা হচ্ছে পুঁজিবাদ আমাদের দেশে ক্ষতিকর, বা আমাদের দেশের তুলনায় যুক্তরাষ্ট্র কিন্তু মানুষের সাথে অনেক উন্নত, এজন্য তারা পুঁজিবাদকে ব্যবহার করে অনেক বেশি উন্নত হচ্ছে। কিন্তু বাংলাদেশ এখানে উন্নয়নশীল রাষ্ট্র, যেখানে অবকাঠামোগত উন্নয়ন নেই এবং আপনার দেশীয় আয় একটা ধ্রুব সংখ্যা, ঠিক সেই জায়গায় আপনি কখনো ওপেন মার্কেট ইকোনমির যুগে সেই বৈদেশিক প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে আপনি কখনো সর্বপর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি করতে পারবেন না। মাননীয় সভাপতি তাদের কাছ থেকে বারবার বিকল্প পদ্ধতি আসছে, কিন্তু মাননীয় সভাপতি জ্ঞাতকে জানিয়ে রাখি এটা একটা প্রিন্সিপাল ডিবেট, যেখানে আপনার সম্ভব কি সম্ভব না এই বিষয় চেয়েছে। আমাদের এখানে কোনো বিকল্প পদ্ধতি না, কোনো প্রয়োজন নেই। মাননীয় সভাপতি তারা 10 লক্ষ ঋণের কথা বলেছে যে বৈদেশিক ব্যাংকগুলো কিংবা দেশীয় ব্যাংকগুলো 10 লক্ষ টাকা ঋণ দিচ্ছে, কিন্তু যারা তরুণ উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু সেই ঋণটা পাচ্ছে না, এবং সেখান থেকে আমরা বিতর্ক করছি। আপনি আগে দেশে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেন, এই প্ল্যাটফর্মের উপরে আপনি আরো 10 বছরে 5টা উদ্যোক্তা তৈরি করেন, তারপরের বছরে 10টা উদ্যোক্তা করতে পারেন। এইভাবে মাননীয় সভাপতি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। যুক্তি খণ্ডন পর্বে প্রথমে বক্তব্য রাখবে পক্ষ দলের দলনেতা আদিবা আহমেদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, উপস্থিত সকলকে আজকে আমাকে মঞ্চে পুনরায় বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য। আজকে মাননীয় সভাপতি বিপক্ষ দলের তৃতীয় বক্তা এসে নিজের সম্পূর্ণ যে দলীয় ভিত্তিটা ছিল তাকে খুব নতুনভাবে উপস্থাপন করলেন, যার মাধ্যমে
থাকবেন যুক্তি খণ্ডন পর্বে দ্বিতীয় বক্তা বিপক্ষ দলের দলনেতা আবিদ মাহমুদ। মাননীয় সভাপতি পক্ষ দল আজকে হোমওয়ার্ক করে আসেননি। কেন করে আসেননি সেটা উদাহরণ দিচ্ছে। সেটা হচ্ছে তাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। তো ভারতেও কিন্তু প্রচুর বেকারত্ব আছে। তো সেইটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে সেটা দূর করছে দেখেন। তিনি যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে বলেছেন যে ভারতে সেখানে একটা অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা প্রকল্প নিতে এবং অ্যামাজনের একটা অঙ্গ প্রতিষ্ঠান সৃষ্টি করতে, এবং সেজন্য তিনি জেফ বেজোসকে কি করেছেন, ভর্তুকি দিয়েছেন, এবং যেখানে জেফ বেজোস সেখানে 10 লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার কথা বলেছেন। মাননীয় সভাপতি সিঙ্গাপুর তাদের অর্থনৈতিক এতে কি করেছিল, সিঙ্গাপুর কি করেছিল, অর্থনৈতিক ওপেন মার্কেট ইকোনমি করে দিয়েছিল এবং বৈদেশিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিল যে তোমরা আমাদের দেশে আসো, আমরা কর্মী দিব। ঠিক এইভাবে আপনি যদি আপনার পরিবেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন যে আপনার বিদেশ বিনিয়োগ করছে, তাই আপনাকে সকল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি না করে বরং সেই মার্ক জুকারবার্গের মতো একজন এখানে যদি আমাদের বাংলাদেশ অঙ্গ প্রতিষ্ঠা সৃষ্টি করে বা অন্যান্য যে বিশ্বের যে বড় বড় রাষ্ট্র কর্তৃক যেই উদ্যোক্তাগুলো রয়েছে বা পুঁজিবাদী সংগঠনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে বাংলাদেশের বেকারত্ব দূর করা সম্ভব কিংবা কর্মসংস্থান দূর করা সম্ভব। মাননীয় সভাপতি তাও বলেছেন যে ঋণ খেলাপির পরিমাণ কমাবেন, কিন্তু 200 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে একজন ক্ষুদ্র বা বৃহৎ যে উদ্যোক্তারা রয়েছেন সে কখনো কোনো চাকরির বাজারে যেতে পারে না, কেননা 50,000 টাকা বা 5 লাখ টাকা বেতন নিলেও সেই 200 কোটি টাকা ঋণ শোধ দিতে তার 200 বছর লেগে যাবে। এবং সেখান থেকে আমরা বিতর্ক করছি যে আপনি যখন বাংলাদেশে এমন কোন একটা রিহাব সেন্টার নাই যেখানে আপনি যে ক্ষুদ্র যে উদ্যোক্তাগুলো রয়েছে তারা যদি তাদের এই উদ্যোগে ফেল করে তাহলে তাদেরকে আপনি কিভাবে পুনর্গঠন করবেন, এমন কোনো না থাকার কারণে আজকে বাংলাদেশে ঋণ খেলাপির পরিমাণ কমছে না বরং বাড়ছে। মাননীয় সভাপতি আজকে তো প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, সজীব ওয়াজেদ জয় উদ্যোগ নিয়েছেন, তারা উদ্যোগে একটা উক্তি তুলে ধরেছেন, সেখানে তারা সবসময় বলছেন যে আমরা উদ্যোক্তাদের সাহায্য করব, নট উদ্যোক্তা তৈরি করব। কেননা মাননীয় সভাপতি উদ্যোক্তা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বিষয়। আপনি যখনই ঠিক করলেন যে আমি এখানে একটা ব্যবসা করব, পানের ব্যবসা করব, আপনি উদ্যোক্তা হয়ে গেছেন অলরেডি। এখন আপনাকে কি করতে হবে, সরকারকে সেই উদ্যোক্তাকে সাহায্য করতে হবে, নট আপনি তাকে এসে বলবেন যে এই তুমি পানের ব্যবসা করো। এবং সেখান থেকে বিতর্ক করছি যে আপনাকে একটি উদ্যোক্তাদের সাহায্য করতে হবে এবং তাদের একটা প্ল্যাটফর্মে এনে দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আজকের বিষয় সকল পর্যায়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। পক্ষের এবং বিপক্ষ দলের আমরা 3 জনের বক্তব্য শুনেছি এবং যুক্তি খণ্ডন পর্ব আমরা শুনেছি। এখানে উভয় পক্ষ উভয় দলই তাদের নিজ নিজ অবস্থানের পক্ষে একটি সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রত্যেকটি মানুষের ভাগ্যের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এই দেশকে স্বাধীন করেছেন এবং বঙ্গবন্ধুর আহ্বানে সমগ্র বাঙালি জাতি সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষের অধিক মা বোনের সংগ্রহের বিনিময়ে আমাদের প্রিয় দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে। এবং এই কথাগুলো এই কারণে বললাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন দেশ স্বাধীন করার প্রয়োজন অনুভব করলেন, এইখানে অর্থনৈতিক মুক্তিটাই বঙ্গবন্ধুর কাছে প্রাধান্য পেয়েছিল। এখন উভয় পক্ষ বলেছেন, বিপক্ষের যারা দল ওনারা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন সকল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আসলে অর্থনৈতিক উন্নয়ন আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় এবং সেজন্য যেই অবকাঠামো বা যে পরিবেশ যে ক্ষেত্র সেটা এখনো গড়ে উঠেনি, বা সেজন্যই সকল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি সম্ভব নয়। এটা হলো যে বিপক্ষ দলের মূল বক্তব্য। আর পক্ষ দলের বক্তব্য ছিল এটা আসলে অর্থনৈতিক উন্নয়ন এটা সম্ভব সকল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে। এবং ওনাদের যুক্তিটা হলো এখানে সকল পর্যায়ে যদি উদ্যোক্তা সৃষ্টি করা যায় হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সুযোগ থাকলেও কোনো না কোনো ক্ষেত্রে যদি আমরা সফল হতে পারি তাহলে আমাদের চেষ্টা থাকবে সকল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি, কিন্তু ব্যর্থ হলেও আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নটা সম্ভব হবে। এটা আমাদের পক্ষ দলের বক্তব্য ছিল। আমরা অনেক সময় পরিকল্পনা গ্রহণ করে থাকি, এটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, প্রতিষ্ঠানগত পর্যায়ে হতে পারে, রাষ্ট্রীয় পর্যায়েও হতে পারে, কিন্তু সকল পরিকল্পনায় কিন্তু এটা
সকল ক্ষেত্রে সকল পর্যায়ে কিন্তু সফল হওয়া যায় না। কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থ হয় বা যে লক্ষ্য বা যে টার্গেট আমরা নির্ধারণ করি সেই অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি না। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা সফল হই। আমার হাতে এটা রেজাল্ট শিট এটা দিয়েছেন। বিজয়ী দল হলো বিপক্ষ দল কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া। আর শ্রেষ্ঠ বক্তা বিপক্ষ দলের দলনেতা অর্থাৎ কুষ্টিয়া জেলা স্কুলের দলনেতা এটা আবিদ মাহমুদ। আমি উভয় দলকে এবং উভয় দলের সকল বক্তা এবং দলনেতাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আজ আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে উপস্থিত হয়েছে প্রধান অতিথি হিসেবে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজি আজম নাসিরউদ্দিন মহোদয়। সভাপতিত্ব করছেন জনাব এহসান হারুনুর রশিদ মহাপরিচালক বাংলাদেশ টেলিভিশন। সভাপতি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব নিতাই কুমার ভট্টাচার্য মহোদয়কে। আমরা এইবারই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে প্রথমবারের মতো একটি জাতীয় পর্যায়ে একটি বিতর্ক আমাদের দর্শকদেরকে উপহার দিতে পেরেছি এবং আমি মনে করি যে আজকের এই সফল আয়োজনের মধ্য দিয়ে আমাদের তার পরিসমাপ্তি ঘটছে। আমি এটাকে পরিসমাপ্তি করব না, এইটা আমাদের প্রথম ধাপ। এর মাধ্যমে আমরা আরো দর্শকদের কাছে এই বাংলাদেশ টেলিভিশনকে নিয়ে যাওয়া যে আমাদের মাননীয় মন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণার আমরা প্রথম ধাপ অতিক্রম করলাম এবং এর মাধ্যমে আমরা নতুন নতুন অনুষ্ঠান সৃষ্টির মাধ্যমে আমরা দর্শক তৈরি করব এবং সেই জন্য আমরা নতুন নতুন অনুষ্ঠান আমরা দর্শকদেরকে উপহার দেব। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ডক্টর আব্দুল তুষার মহোদয়কে। আমি মনে করি যে বিতর্ক প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাংলাদেশ টেলিভিশন আরো একবার এই যে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে কর্মকাণ্ড সেটির প্রতি তাদের যে কমিটমেন্ট বা তাদের যে প্রতিশ্রুতি সেটিকে আরো একবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। বাংলাদেশ টেলিভিশনের কারণেই কিন্তু আজকে সারা বাংলাদেশে বিতর্ক এইভাবে জনপ্রিয় হয়েছে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ আজম নাসিরউদ্দিন মহোদয়কে। জাতীয় পর্যায়ে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র তার সক্ষমতা, এই বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের যে প্রসার এবং প্রচার এটি ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছেন বলে আমি মনে করি। আপনাদেরকে আরো অধিকতর দক্ষ যোগ্য হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা নয়, শুধু ভালো ফলাফল করা নয়, আপনারা একজন সত্যিকারের সমৃদ্ধ এবং আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়তে হবে এবং দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। মাটি এবং মানুষকে ভালোবাসতে হবে, মাটি এবং মানুষকে অন্তরে ধারণ করতে হবে। তাহলেই 2041 উন্নত বাংলাদেশ আমরা পাবো। আপনারা আলোকিত মানুষ হবেন, পূর্ণাঙ্গ মানুষ হবেন, সমৃদ্ধ মানুষ হবেন। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আমরা গড়তে পারবো। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকল্প 2041 মধ্যে উন্নত বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে পারবো। সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জনাব এহসান হারুনুর রশিদ মহোদয়কে। আমি আমাদের সন্তানদের, আমাদের ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করব, এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে, তোমাদের অগ্রজদের দায়িত্ব ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশটাকে স্বাধীন করা। তারা এই দেশটাকে স্বাধীন করেছেন। আমাদের বর্তমান নেতৃত্ব, তাদের দায়িত্ব হচ্ছে আমাদের যে স্বাধীনতার স্বপ্ন ছিল সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ গড়ে তোলা, সেই কাজটি তারা করে যাচ্ছেন। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, আজকের যারা শিক্ষার্থী, আমাদের দায়িত্ব হচ্ছে মানবিকতায় সমৃদ্ধ, জ্ঞান ভিত্তিক একটি সৃজনশীল বাংলাদেশ গড়ে তোলা। এই বিতর্ক প্রতিযোগিতা
আমাদের সেই প্রচেষ্টারই একটি ক্ষুদ্রতর প্রয়াস। আমাদের আজকের প্রতিজ্ঞা হোক যে বাংলাদেশের যে অসামান্য অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে তাকে আমরা আরো সমৃদ্ধ করব জ্ঞানের অনুশীলন এবং সৃজনশীল চর্চার মাধ্যমে। প্রথম বক্তা তাসমিয়া তাবাসসুম। পুরস্কার গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি সভাপতি মহোদয় এবং সকল সম্মানিত অতিথি বৃন্দের হাত থেকে। দ্বিতীয় বক্তা তুবা আহমেদ। তৃতীয় বক্তা ও জননেতা আতিবা নাজনী। এবারে আসবে চ্যাম্পিয়ন দল। প্রথম বক্তা আনোয়ারুল ইসলাম অল। দ্বিতীয় বক্তা সাইম আহমেদ। তৃতীয় বক্তা ও গণনেতা আবিদ মাহমুদ। এবারে শ্রেষ্ঠ বক্তা ট্রফি ও সম্মানী গ্রহণ করবেন কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়ার দলনেতা আবিদ মাহমুদ। ট্রফি ও সম্মানী গ্রহণ করবে রানার আপ দল বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। এবারে ট্রফি এবং সম্মানী গ্রহণ করবেন চ্যাম্পিয়ন দল কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া